ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। বিপিএলে সিলেট টাইটান্সকে শিরোপা জেতাতে চান পারভেজ হোসেন ইমন। সিলেটের হয়ে 4 নম্বরে নেমে টানা 2টি 50 মারা ইমনকে বিশ্বকাপেও দেখা যেতে পারে 4 নম্বর পজিশনে। তানজিদ হাসান তামিমের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে উপভোগ করেন ইমন। স্বপ্ন ট্রাভিস হেডের সঙ্গে ওপেন করার। সিলেটে জাতীয় দলের এই তারকার সাক্ষাৎকার নিয়েছেন সহকর্মী হাসান আল মারুফ, ছবি তুলেছেন আলমগীর কবির। পরপর 2 ম্যাচে 2টা 50 সিলেট টাইটান্সের হয়ে প্রথমবার বিপিএল খেলতে এসে দারুণ শুরু করেছেন পারভেজ হোসেন ইমন। আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। ইমন, আপনাকে স্বাগতম যমুনা টিভিতে। দারুণ একটা শুরু করেছেন, সিলেটের ক্রেজ সব মিলে আসলে কেমন লাগছে? সব কিছু ভালোই লাগতেছে। অনেক দর্শক আসতেছে, 2টা ম্যাচেই অনেক দর্শক আসছে, সো ওই জিনিসটাও ভালো লাগছে, নিজেও ভালো খেলছি, সব কিছু মিলে এনজয় করতেছি। 2টা 50 করেছেন পরপর 2 ম্যাচে। প্রথম ম্যাচে দলকে জেতাতে পারেননি, দ্বিতীয় ম্যাচে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আসলে দল জিতলে নিশ্চয়ই তখন ব্যক্তিগত পারফরমেন্সটা আরও বেশি ভালো লাগে। আর অবশ্যই নিজের পারফরমেন্সের চেয়েও টিম জিতাটা ইম্পর্টেন্ট, সো পারফরমেন্স করে যদি টিম জিতে তাহলে ওইটাতে বেশি হ্যাপি হই। 4 নাম্বার পজিশনে ব্যাট করছেন এবং ভালো করছেন। আসলে বিশ্বকাপে যদি 4 নাম্বার পজিশনে আপনাকে দেখা যায়, সেটা এখন কেমন এনজয় করছেন আসলে যদি বলি? এনজয় করতেছি, ভালো হচ্ছে। আমি লাস্ট সিরিজে একটা ম্যাচও করছি, সো ওইখানেও নট আউট ছিলাম, আর এখানে লাস্ট 2টা ম্যাচ খেলছি সেম জায়গায়, সো এনজয় করতেছি। টিমের যখন যেখানে নিডস পড়বে আমি চেষ্টা করব নিজের বেস্টটা দেওয়ার। তানজিদ তামিমের সাথে ওপেনিং জুটিটা আপনার দর্শকরা খুব বেশি উপভোগ করছেন, অনেক আলোচনা এবং অনেক প্রশংসাও করাচ্ছেন। কেমন উপভোগ করেন? অবশ্যই ভালো লাগে। আমরা দুইজন একসাথে 19 থেকে খেলে আসছি, সো আমাদের কমিউনিকেশন স্কিলটাও ভালো, দুজনকে বুঝি ভালো, সো অবশ্যই ভালো লাগে। সামনেই তো টি-20 বিশ্বকাপ, নিশ্চয়ই দলে থাকবেন এবং টি-20 বিশ্বকাপ নিয়ে, বিশ্বকাপ আসলে তো আমাদের অনেক বেশি প্রত্যাশা থাকে বাংলাদেশের প্রতি। ইনশাল্লাহ আমরা আমাদের বেস্টটা দেওয়ার ট্রাই করবো এখানে, আর আমরা একসাথে অনেকদিন, যে টিমটা আছে একসাথে অনেকদিন খেলতেছি, সো আশা করি ইনশাল্লাহ আমরা ভালো করবো ওয়ার্ল্ড কাপে। প্রতিটা আসরেই তো আমরা দেখি একটু বিদেশিদের একটু ইয়েটা কম থাকে, বা যে তারকা ক্রিকেটাররা খুব একটা আসলে আসেন না বা দেখা যায় না বড় নাম। এতে কি আসলে দেশীয় ক্রিকেটার যারা আছে তাদের জন্য আপনি বড় সুযোগ হিসেবে দেখছেন? সুযোগ বলতে ওরা আসলে খেলাটা আর একটু ভালো হইতো, টুর্নামেন্টটা আর একটু সুন্দর দেখা যেত, বাট এটা অবশ্যই ভালো একটা সুযোগ সবার জন্য। কোন বিদেশি ওপেনারের সাথে আপনার ইচ্ছা আছে যে না ওপেন করার ইচ্ছা আছে ভবিষ্যতে, বা স্বপ্ন আছে যদি বলি কোনো স্পেসিফিক? ট্রাভিস হেড, হ্যাঁ ও আমার ফেভারিট, ওর সাথে ইচ্ছা আছে। আপনি কার সাথে সবচেয়ে বেশি ব্যাটিংটা উপভোগ করেছেন এখন পর্যন্ত ক্যারিয়ারে? অবশ্যই তার সাথে আমি লং টাইম ধরে করে আসছি, ওর সাথে বেশি এনজয় করি। টি-20তে এই বছরে আপনি তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহ বাংলাদেশের। আপনার কাছে ওভারঅল কি মনে হলো, বছরটা কেমন গেছে? যা হয়েছে আলহামদুলিল্লাহ, আসলে এর বাইরে তো আসলে আর কিছু বলার নেই, বাট আর একটু ভালো হইতে পারতো, আর একটু কনসিস্টেন্ট থাকলে হয়তো বা আরও বেশি করতে পারতাম না। শেষ প্রশ্ন যদি করি, যে সিলেট টাইটান্স নিয়ে প্রথমবার সিলেটে খেলছেন, দলটা এখন পর্যন্ত কেমন এবং সিলেট টাইটান্স নিয়ে কী মনে হচ্ছে টুর্নামেন্ট শেষে সিলেট টাইটান্স কতদূর যাবে? আমাদের টিম অনেক ভালো। আমরা যদি যেভাবে শুরু করছি, ইভেন কালকেও একটা টাফ ম্যাচ না, ইজি ম্যাচটা আমরা টাফ বানায় আসলে জিতছি, সো ইনশাল্লাহ সবাই ভালো করলে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হইতে পারবো। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট। শ্রীলঙ্কার বিপক্ষে 3 টি-20 সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি। বিগ ব্যাশ খেলা 7 জন ক্রিকেটার থেকে এই স্কোয়াড থেকে বিশ্রাম দেওয়া হয়েছে 6 জন ক্রিকেটারকে। অন্যদিকে বিপিএল খেলেছেন এমন 7 জন ক্রিকেটারকে শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডে রেখেছে পিসিবি। বিপিএল খেলার জন্য ক্রিকেটারদের এনওসিও দেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট। প্রশ্ন ওঠে, এটা কি অন্য ক্রিকেট বোর্ডগুলোর সঙ্গে বিসিবির সম্পর্কের অগভীরতারও প্রমাণ করে? বছর 2 আগে একসাথে বিপিএলে খেলেছিলেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে এখনও ভিন দেশে বাবর রিজওয়ান, তবে দেশটা বাংলাদেশ না, অস্ট্রেলিয়া। লিগটা বিপিএল না, বিগ ব্যাশ।
শুধু বাবর কিংবা রিজওয়ানই নন, এবারের বিগ ব্যাশে খেলছেন আরও 5 জন পাকিস্তানি। একটা বিবিএল আসরে 7 জন পাকিস্তানি ক্রিকেটার খেলার ঘটনা এবারই প্রথম। টুর্নামেন্ট চলাকালীনই শ্রীলঙ্কার বিপক্ষে 3 টি-20 সিরিজ খেলবে পাকিস্তান। যে স্কোয়াড থেকে বিশ্রাম দেয়া হয়েছে বাবর, রিজওয়ান, রৌফ সহ বিগ ব্যাশ খেলা 6 জন ক্রিকেটারকে। একমাত্র শাদাব খান আছেন এই সিরিজে, যিনি 6 মাস পর ক্রিকেটে ফিরেছেন এই বিগ ব্যাশ দিয়েই। উল্টো ঘটনা বাংলাদেশ প্রিমিয়ার লিগের বেলায়। বিপিএল খেলছেন এমন 7 জন ক্রিকেটারকে শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডে রেখেছে পিসিবি। নওয়াজ, ফাহিম, ফারহানের মতো পাকিস্তান দলের প্রতিষ্ঠিত নাম যেমন আছেন, স্কোয়াডে আছেন খাজা নাফেও। বিপিএল দিয়েই প্রথম স্বীকৃত টি-20 খেলা নাফে এবারই প্রথম সুযোগ পেলেন জাতীয় দলে। প্রশ্ন ওঠে, বিগ ব্যাশ খেলার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড যেখানে ক্রিকেটারদের পর্যাপ্ত সুযোগ দিয়েছে, কেন বিপিএল এর বেলায় উল্টো চিত্র? এটা কি শুধু টুর্নামেন্ট হিসেবে বিপিএল এর মান নিয়েই প্রশ্ন তোলে, নাকি অন্য ক্রিকেট বোর্ডগুলোর সঙ্গে বিসিবির সম্পর্কের অগভীরতাও প্রমাণ করে? কেননা শুধু পাকিস্তান না, যে দলটার সঙ্গে তারা সিরিজ খেলবে সেই শ্রীলঙ্কান ক্রিকেটাররাও এনওসি জটিলতায় বিপিএল খেলতে আসতে পারছেন না। সপ্তাহখানেকের এই সিরিজের জন্য সিরিজের আগে পরে পাকিস্তানি ক্রিকেটাররা আসলেও শ্রীলঙ্কান ক্রিকেটাররা আসছেন না। জানা গেছে দলে না থাকা ক্রিকেটাররাও পাচ্ছেন না এনওসি। চলতি আসরে বিপিএল আয়োজন সহজ ছিল না। দেশের সেরা 3 তারকা সাকিব, তামিম, মাশরাফি এবারই প্রথম একসাথে বিপিএল এ খেলছেন না। এমনিতেই বিপিএল এর ব্র্যান্ড ভ্যালু কমতির দিকে, সেই ভ্যালু বাড়াতে পারত নামি দামি বিদেশি ক্রিকেটারদের আধিক্য। অন্য ক্রিকেট বোর্ডগুলোর সঙ্গে বিসিবির সম্পর্কের এই অবস্থানও বিপিএল দিয়েই কি প্রমাণ হয়ে যায়? আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্লেয়ারদের এনওসি জটিলতা আসলে নতুন কিছু নয়, এটা একদমই পুরনো বিষয়। তবে আমরা যেটা মনে করি যে বিসিবির সাথে অন্যান্য যে ক্রিকেট বোর্ডগুলো রয়েছে, সেই সাথে তাদের যে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা আসলে কতটুকু গভীর বা কতটুকু অগভীর, সেই বিষয়টা নিয়ে আসলে কাজ করা উচিত। তবে আমাদের বাংলাদেশের যে ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলে কিন্তু আজকে বিরতি ছিল এবং আগামীকাল বিপিএলে রয়েছে 2টি ম্যাচ। প্রথমে দুপুর 1টায় মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম রয়্যালস এবং রংপুর রাইডার্স। এই দুটো ম্যাচ, এই দুই দলের ম্যাচটা আমরা দেখতে পারবো দুপুর 1টায়, এবং পরবর্তীতে আমরা কিন্তু সন্ধ্যা 6টায় আরও একটা ম্যাচ দেখতে পাবো, সেটা হচ্ছে নোয়াখালীর বিপক্ষে লড়বে রাজশাহী। তবে এই দুই ম্যাচে আসলে কোন কোন প্লেয়ারদের দিকে চোখ থাকবে, সেই বিষয়টা যদি ছোট্ট করে আমি একটু সামারাইজ করে দিতে চাই আপনাদেরকে। চট্টগ্রামের হয়ে একদম চোখ থাকবে নাইম শেখের দিকে, তারপর থাকছে মেহেদী হাসানের দিকে। নাইম শেখ ওপেনিং ব্যাটার, তিনি চট্টগ্রামের সবচাইতে দামি ক্রিকেটার, শুধু চট্টগ্রামেই নয়, বিপিএল এর এবারের আসলে সবচাইতে দামি ক্রিকেটার। আগের ম্যাচে তিনি আসলে খুব একটা পারফর্ম করতে পারেননি, এই ম্যাচে তিনি কতটুকু পারফর্ম করতে পারবেন সেই দিকে আসলে চোখ থাকবে। মেহেদী হাসান থাকছেন অলরাউন্ডার, তার পারফরমেন্স বরাবরই ভালো, আগের ম্যাচেও তিনি ভালো করেছেন, ক্যাপ্টেনও বটে তিনি। এবং রংপুরের আসলে যেই ম্যাচ, প্রথমবারের মতো বিপিএলে আসলে প্রথম ম্যাচ তারা খেলবে রংপুর, সেখানে লিটন দাস আছে, সোহান আছে, মোস্তাফিজ আছে, তাদের দিকে আসলে চোখ থাকবে আমাদের, তারা কেমন পারফর্ম করবে সেদিকে আসলে চোখ থাকবে ভক্তদেরও। এরপর দ্বিতীয় ম্যাচে রাজশাহীর বিপক্ষে নোয়াখালী লড়বে, রাজশাহীর হয়ে নাজমুল শান্তর দিকে চোখ থাকবে। নাজমুল শান্ত নিজেদের প্রথম ম্যাচে কিন্তু সেঞ্চুরি হাঁকিয়েছেন। সেকেন্ড ম্যাচে আসলে খুব একটা জমিয়ে তুলতে পারেনি, তবে তার ব্যাটের রান ছিল। রাজশাহী ইতিমধ্যেই 2 ম্যাচে 1 ম্যাচ আসলে জিতেছে এবং 1 ম্যাচে তারা হেরেছে। অন্যদিকে নোয়াখালীতে হাসান মাহমুদের দিকে চোখ থাকবে সবার। হাসান মাহমুদ 2 ম্যাচ খেলে এখন পর্যন্ত 3টি উইকেট নিয়েছেন, ভালো ফর্মে আছেন তিনি, এবং নোয়াখালী কিন্তু 2 ম্যাচ খেলে 2 ম্যাচেই হেরেছে। তবে আপাতত নোয়াখালী কিন্তু ম্যাচে আসলে ফিরে আসার, যে জয়ে ফিরে আসার লক্ষ্যটা থাকবে, এই লক্ষ্যেই আসলে তারা খেলতে নামবে। জমজমাট একটা ম্যাচ আমরা নিশ্চয়ই দেখতে পাবো, 2 ম্যাচেই আমরা দেখতে পারবো জমজমাট এক লড়াই, এমনটাই প্রত্যাশা থাকছে। নোয়াখালী একটা ব্র্যান্ড, তাই তাকে নিয়ে ট্রল হবে। নোয়াখালী সমর্থকদের পাগলামি কতদূর পর্যন্ত যায় তা দেখা যাবে
তারা একটা ম্যাচ জিতলে, বললেন দলটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর জিয়াউল হক পলাশ। বিপিএলের দর্শক উন্মাদনাকে এক কথায় ক্রেজি বললেন ব্যাচেলর পয়েন্টের কাবিলাঘাত এই তারকা। তবে জাতীয় দল খেললে সবাই আবারও এক হবেন, সেটাও মনে করিয়ে দিলেন পলাশ। সিলেটে পলাশের একান্ত সাক্ষাৎকার নিয়েছেন হাসান আল মারুফ। সিলেটে তো অনেকবার নিশ্চয়ই আপনি আসছেন জীবনে, এবার প্রথমবার বিপিএল এর জন্য আসছেন। দর্শকদের যে উন্মাদনা দেখলেন আপনাকে নিয়ে, সেটা আসলে কেমন অনুভূতি হয়েছিল? ক্রেজি মানে সিলেটের মাঠে এই প্রথম আমি খেলা দেখছি, সিলেটের দর্শকদের সাথে নিয়ে দেখছি। তারা নিজেরাও ক্রিকেট প্রেমী, সিলেটেরও দল আছে অনেকদিন যাবৎ বিপিএলে, সেবার নোয়াখালী যুক্ত হয়েছে। নোয়াখালী আর সিলেটের খেলা, তার মাঝখান দিয়ে ঢুকে গেছি আমি। মানে সবকিছু মিলে ভালো লাগছে, মানে ক্রেজি লাগছে মানে পুরা খেলাটা। আমার কথা হচ্ছে ভাই, নোয়াখালী টিম করে আমগো সাপোর্ট দিতে হবে। আমরা যত বেশি সাপোর্ট দিও, খেলোয়াড়রা তত বেশি উজ্জীবিত হবে। নোয়াখালী ক্রিকেট হোক, নোয়াখালী ফুটবল হোক, নোয়াখালী হকি হোক, নোয়াখালী যা হোক, আমি নোয়াখালীর সাথে আমি আসি। নোয়াখালী নিয়ে তবে অনেক ট্রোল হয়, নোয়াখালী ভাষায় কিন্তু কাউন্টার দেয় আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে। মাঠের লড়াইয়ে কি মনে হচ্ছে ভাই? আমাদের বিসিবির প্রেসিডেন্ট স্বয়ং নিজে বলছে যে এটা ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড নোয়াখালী। সো এটা আপনার মানতে হবে, যেটা ব্র্যান্ড তারে নিয়ে কথা হবে, ট্রল হবে, হ্যান হবে, ত্যান হবে, অনেক কিছুই হবে। তো এটা একটা পার্ট অফ গেম, পার্ট অফ ফান। এটা আমরা আসলে পার্ট অফ ফান হিসেবেই নিই। বিপিএলটা যতদিন আছে ততদিন এইসব মজা হবে। অন্য জেলার দর্শকেরা একটু বলবে, আমরা আবার তাদেরকে একটু বলবো। আমি টুর্নামেন্ট শুরুর আগেই বলছি যে আমরা আসলে একটা ফান করব, মানে একটা খেলা হবে, একটা আনন্দ হবে। দিন শেষে সবাই তো আমরা আসলে বাংলাদেশেরই মানুষ, আমরা তো বাংলাদেশের বাইরের কেউ না। সো আবার একসাথে হয়ে আমরা আবার যখন জাতীয় দলের খেলা হবে তখন সবাই মিলে একসাথে জাতীয় দলকে সাপোর্ট করবো, এটাই তো। এই নোয়াখালী এক্সপ্রেস নিয়ে আপনার ব্যাচেলর পয়েন্ট টিমের সাথে আলোচনা কেমন হয়? রোকেয়ার কথা যদি বলি, বারবারই তো রোকেয়ার প্রসঙ্গ আসে, রোকেয়া জানে কিনা আসলে? রোকেয়া সব জানে। আর নোয়াখালী টিম নিয়ে যেটা হয়েছে যে আমি খুবই খুশি এবং কৃতজ্ঞ আমার মেন্টরের প্রতি, কাজল আরফিন অমি ভাই। কারণ সে এই ব্যাচেলর পয়েন্টটাকে ব্র্যান্ড বানানোর জন্য এই মানুষটা অক্লান্ত পরিশ্রম করে গেছেন গত 9 বছর ধরে। দর্শকদের কথা যদি বলি, নোয়াখালী থেকে কিন্তু আমরা দেখেছি কয়েকটি বাস প্রত্যেকটা ম্যাচে দেখতে আসছে এত দূর থেকে, আসলে যে নিশ্চয়ই ভালোবাসাটা তো সেরকম। দর্শকদের জন্য কি বলবেন? শুধু ভালোবাসা না, এটা হচ্ছে নোয়াখালী মানুষের পাগলামি। আপনার নোয়াখালী মানুষের পাগলামি, এটা তো খালি একটা এক্সাম্পল দিল, আরো তো বহুত এক্সাম্পল বাকি আছে। মানে ম্যাচ একটা জিতলে আপনি দেখবেন যে পাগলামি কত দূর পর্যন্ত যায়। সো আমি নিজেও দেখছি যে 40টা বাস, 50টা বাস একত্রিত স্টেডিয়ামের বাইরে, এবং প্রত্যেকে মিছিল করতেছে রাস্তার মধ্যে, সিলেটের রাস্তার মধ্যে মিছিল করতেছে নোয়াখালী এক্সপ্রেস, নোয়াখালী এক্সপ্রেস বলে। আমি দেখতেছি আমার চোখের সামনে। এই যে নিজের ভেতর থেকে একটা অনেস্ট সাপোর্ট, এটাকে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন? এই ভালোবাসাকে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন? চায়ের শহরে বিপিএল দেখতে এসেছেন প্রথমবার জিয়াউল হক পলাশ। চায়ের শহরে এই প্রথমবার হাসান আল মারুফ শীতের একটা ঠাডা রোদের মধ্যে আজকে ইন্টারভিউ নিলেন জিয়াউল হক পলাশের। খুব ভালো লাগলো ইন্টারভিউ দিয়ে। আশা করি আরও অনেক ইন্টারভিউ আপনারা দেখতে পাবেন। সেই আশাবাদ ব্যক্ত করে আজ আমরা শেষ করলাম। জিয়াউল হক পলাশ এবং হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট। হাডাহাডি ওগা হ্যাকেস করছে আঙ্গো মারুফ। ক্রীড়াঙ্গনে নতুন মুখ খুঁজে পেতে নতুন করে স্পোর্টস প্রোগ্রাম চালু করার পরিকল্পনা বিএনপির। রাষ্ট্র নির্মাণে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত উই হ্যাভ আ প্ল্যানের অংশ হবে এই নতুন করে স্পোর্টস, জানিয়েছেন দলটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। পাশাপাশি আর্থিক অনিশ্চয়তা দূর করতে অ্যাথলেটদের বেতন কাঠামোর আওতায় আনার পাশাপাশি প্রথমবারের মতো জাতীয় শিক্ষানীতিতেও স্পোর্টসকে অন্তর্ভুক্ত করতে চায় দলটি। দীর্ঘ 17 বছরের নির্বাসন শেষে দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানিয়েছেন তার পরিকল্পনার কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই পরিকল্পনার কতটুকু জুড়ে আছে দেশের ক্রীড়াঙ্গন? যমুনা টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন স্যাটারডে স্পোর্টস নাইটে সেই প্রশ্ন রাখা হয়েছিল দলটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক অধিনায়ক আমিনুল হকের কাছে। ন্যাশনাল প্লেয়ার যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে, ওই সরকারিভাবে বলেন বা আমরা যদি বেসরকারিভাবে বলেন, আমরা ওইটাকে একটা স্ট্রাকচার তৈরি করছি। বেতন কাঠামোর ভিতরে আমরা নিয়ে আসবো, এবং সেটা প্রত্যেকটি প্রফেশনাল, প্রত্যেকটি ন্যাশনাল প্লেয়ার সকল এই বেতন কাঠামোর ভিতরে তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে।
দেশের সাংস্কৃতিক অঙ্গনে রীতিমতো বিপ্লব এনে দিয়েছিল নতুন কুড়ি অনুষ্ঠান। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্রেন চাইল্ড এই প্রোগ্রামের মাধ্যমেই উত্থান হয়েছিল উদীয়মান সব তারকার। এবার সেই একই মডেলে ক্রীড়াঙ্গনেও বিপ্লব আনতে চায় বিএনপি। তৃণমূলে খুদে প্রতিভা খুঁজে বের করতে দলটি শুরু করতে চায় নতুন কুড়ি স্পোর্টস। নতুন করে স্পোর্টসের যেটি হবে, এখানে ধরেন বাংলাদেশের সবাই কিন্তু আমরা ওই গ্রামে গঞ্জে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, তারা কিন্তু সুযোগ সুবিধার অভাবে তারা কিন্তু সেই গ্রামে কিন্তু তাদের প্রতিভা হারিয়ে যায়। আমরা সেই সকল প্রতিভাবান খেলোয়াড়দেরকে সংরক্ষণ করে প্রতিভা অন্বেষণ করে তাদেরকে সরকারিভাবে তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায় দায়িত্ব রাষ্ট্র বহন করবে। শুধু মাঠের লড়াই নয়, স্পোর্টসের বিস্তার ঘটাতে বিএনপির পরিকল্পনায় আছে দীর্ঘমেয়াদী ভাবনাও। প্রথমবারের মতো জাতীয় শিক্ষানীতিতে অন্তর্ভুক্ত করা হবে স্পোর্টস। চতুর্থ শ্রেণী থেকে জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে এবং সেখানে ফুটবল, ক্রিকেট যেহেতু বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা, দুটি খেলা থাকবে এবং আমাদের সাব গেমস বা এশিয়ান গেমস বা অলিম্পিকে যে গেমসগুলো ভালো করার সুযোগ রয়েছে সেখান থেকে আমরা প্রথমে 3টি খেলা এবং ফুটবল, ক্রিকেট এই 5টি খেলাকে আমরা জাতীয় শিক্ষাক্রমে বাধ্যতামূলক করব। পাশাপাশি প্রতিশোধের সংস্কৃতি নয়, ক্ষমতায় গেলে ক্রীড়াঙ্গনে সবার সহাবস্থান নিশ্চিতেও কাজ করবে দলটি, যেখানে প্রাধান্য পাবে দলীয় পরিচয় নয়, কেবল মেধার। ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশে একটি স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতির পরিবেশ তৈরি করতে চাই। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। দীর্ঘ প্রতীক্ষার পর সোমবার থেকে শুরু হচ্ছে নারী ফুটবল লিগ। কমলাপুর স্টেডিয়ামে দুপুর 3:30টায় উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ আর্মির প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ পুলিশ। তবে লিগ শুরুর আগে জাতীয় দলের ফুটবলারদের সাফ ক্লাব কাপে অংশ নিতে না দেওয়ায় উঠছে প্রশ্ন। এএফসি এশিয়ান কাপের প্রস্তুতির জন্য হেড কোচ পিটার বাটলার ফুটবলারদের ছাড়েননি বলে দাবি নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের। নানা জল্পনা কল্পনার পর মাঠে গড়াতে যাচ্ছে নারী ফুটবল লিগ। সবশেষ 2024 সালে টুর্নামেন্টের পর আবারও মাঠের লড়াইয়ে নামছে ক্লাবগুলো। 11 দলের অংশগ্রহণে সিঙ্গেল রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে 55টি ম্যাচ। উদ্বোধনী ম্যাচে প্রথমবারের মতো নারী দল গঠন করা বাংলাদেশ পুলিশ প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ সেনাবাহিনীর। এরই মধ্যে সঞ্জিদা সাগরিকাদের মতো ফুটবলারদের দলে টেনে চমক দেখিয়েছে পুলিশ। জাতীয় ফুটসাল দলে থাকলেও সঞ্জিদা বেছে নেন নারী ফুটবল লিগকে। আমাদের বাকি সব প্লেয়ার ফুটসাল খেলতে গেছে, তো আমাকে ওখান থেকে ইনভাইট করা হয়েছিল, আমি যাই নাই, কারণ আমি লিগ খেলবো এর জন্য। সো এখন পুলিশের হয়ে খেলতে আসছি, চেষ্টা করব আমরা আমাদের বেস্টটা দেওয়ার জন্য। স্বল্প সময়ে লিগ আয়োজনে নানা চ্যালেঞ্জ থাকলেও জমজমাট লড়াইয়ের প্রত্যাশা বাফুফের। এতগুলো ম্যাচ একসাথে অবশ্যই চ্যালেঞ্জ হবে, এটা তো আমি শুরু থেকেই বলে এসেছি যে 1 মাসের ভিতরে লিগটা শেষ করতে হচ্ছে, 1 মাসের ভিতরে কোনো লিগ শেষ হয় না, তো সে কারণে একদিনে অনেকগুলো ম্যাচ করা হচ্ছে। নারী এশিয়ান কাপের প্রস্তুতির কথা বলে নেপালে অনুষ্ঠিত নারী সাফ ক্লাব কাপে নাসরিন স্পোর্টস একাডেমির জন্য ফুটবলার ছাড়েননি হেড কোচ পিটার বাটলার। অন্য কোচের অধীনে খেলতে নিরুৎসাহিত করলেও 3 সপ্তাহ পর এসে দেখা গেল ভিন্ন চিত্র। এই বিষয়ে বাটলারকে প্রশ্ন করা উচিত বলে মনে করেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। ওর কথা হচ্ছে যে প্লেয়ারদেরকে অন্য কোচের আন্ডারে দিবে না। হ্যাঁ, এখন আসলে এটা জিজ্ঞেস করবো যে এখন তো অন্য কোচের আন্ডারে গেল, তুমি তখন অন্য কোচের আন্ডারে দিলা না কেন? বড়দিনের ছুটি কাটিয়ে 4 জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে পিটার বাটলারের। একই সময়ে তার 2 রকম অবস্থান প্রসঙ্গে কতটুকু জবাবদিহিতা করবে বাফুফে, সেটি এখন বড় প্রশ্ন। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।